আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 4 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সুইটিকে বাসার ঠিকানা মেসেজ করে দিয়ে মাহিকে ডাক দিলাম। সকাল সকাল মাহি আমার সামনে এসে বলল, ভাইয়া বল, কি হয়েছে, কিছু বলবি কি? আমি বললাম, যা এখন গিয়ে রেডি হয়ে নে, আজকে তোরে স্কুলে ভর্তি করাবো। মাহি বলল, এখন রেডি হতে হবে কি? আমি বললাম, যা তাড়াতাড়ি কর। ভাই বলল, আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি রেডি হচ্ছি। ছোট বোন চলে যাওয়ার পর আমি আবার বিছানায় শুয়ে গেলাম। কাজ করতে একদম মন চায় না, মন চায় শুধু বসে থাকি। এমন একটা কিছু হতো যে আমি বসে বসে থাকতাম আর আমাকে কেউ কাজ করে খাওয়াতো। তবে ঘর জামাই হলে হয়তো বউ আমাকে কাজ করে ঠিকই খাওয়াতো। আমাকে এখন তাই করতে হবে। এমন একটা বউ খুঁজতে হবে যে তার বাসায় আমাকে ঘর জামাই থাকতে দিতে পারবে। ভাই রেডি হয়ে বলল, ভাইয়া চল এখন আমরা যাই। মাইকে নিয়ে বাসা থেকে বের হলাম, কিন্তু সুইটিকে তো এখনো দেখলাম না আসতে। ও কি আসবে না, নাকি আমি মাইকে নিয়ে চলে যাব? আমরা দাঁড়িয়ে আছি বলে মাহি বলল, কি ব্যাপার ভাইয়া, আমরা দাঁড়িয়ে আছি কেন, কেউ কি আসবে নাকি আমাদের নিতে? আমি বললাম, নিতে আসবে না, কিন্তু আমি আমার ছাত্রীকে বলে রাখছি ওদের স্কুলে তোরে ভর্তি করাবো। ও এখন আসছে না কেন? সুইটিকে কল দিব বলে ফোনটা বের করলাম। এর মাঝে একটা প্রাইভেট কার আমাদের সামনে দাঁড়ালো। গাড়ির ভিতর থেকে সুইটি নেমে বলল, সরি স্যার, আপনাকে দাঁড় করানোর জন্য। সুইটিকে দেখে আমি বোকা হয়ে গেলাম। ও আজকে শাড়ি পরেছে, কতটা যে কিউট লাগছে ওকে ও হয়তো নিজেও জানে না। কিন্তু হঠাৎ করে সুইটি শাড়ি পরলো কেন, এটাই তো আমি বুঝলাম না। কি জানি বাবা, এই মেয়ের মাথায় কি আছে, মন যা চায় তাই করে ও। মাইয়া আমার কানে কানে আস্তে করে বলল, ভাইয়া এই মেয়েটা আবার কে? আমি বললাম, ও আমার ছাত্রী, আমার কাছে পড়ে। সুইটি এবার বলল, তা স্যার যাবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? আমি বললাম, এক কাজ করো, তুমি মাইকে নিয়ে সাথে করে চলে যাও, আমি অটোতে চলে আসবো। মুহূর্তের ভিতরে ওর মুখটা আবার কালো হয়ে গেল। বুঝলাম ও কত আশা করে আমার বাসায় আসছে, কিন্তু আমি তো ওর সাথে যাব না। সুইটি বলল, স্যার এখন যদি আপনি আমার সাথে না যান তাহলে এখন আমি বাসায় যাব। বাসায় গিয়ে আবার সবকিছু চেঞ্জ করে স্কুলে যাব। আর আজকে প্রথম আমি বান্ধবীদের কাছে আপনার কথা বলবো, কিন্তু আপনি যান স্যার, মনটাই খারাপ করে দিলেন। আপনার কল পাওয়ার পর সেই যে সাজতে বসছিলাম, কিছুক্ষণ আগে উঠেছি, তবে এখন মনে হচ্ছে সবকিছু অযথা করা হয়েছে। এইসবের কোনো মানে নাই স্যার, খুব খারাপ লাগলো। ছুটির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ও এত আশা করে আমার কাছে আসছে, ওকে ফিরিয়ে দেওয়া যাবে না। কি আর করব, ছাত্রী যেহেতু আমার, ও সকল বিষয় আমাকেই তো দেখতে হবে নাকি? এত কিছু চিন্তা করে এখন ওর উপর রাগ দেখানো যাবে না। আর ওকে তো আমি কথা দিয়েছিলাম, কি আর করব। মাইকে বললাম, যা গাড়িতে গিয়ে বস, দেরি করে লাভ নেই। তা ম্যাডাম চলেন আপনিও। ভাবছিলাম একা একা রিক্সা দিয়ে যাব, তার হবে না মনে হলো। সুইটি আবার দাঁত বের করে ফিক করে মুচকে হাসি দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর আমি জানি তো আপনার দুর্বল জায়গা কোথায়, আর ধীরে ধীরে আপনার ভিতরে এমন ভাবে প্রবেশ করব যেন আপনি নিজে চাইলেও আমাকে টেনে বের করতে পারবেন না। সুইটির কথার আগামাতা আমি কিছুই বুঝতে পারলাম না। গাড়িতে বসার পর ড্রাইভার তার মতো গাড়ি ড্রাইভ করতে লাগলো, আর আমি চুপচাপ সুইটির পাশে বসে আছি। আর সুইটি আমার বোনের সাথে কথা বলছে। স্কুলের সামনে এসে গাড়ি থেকে নামলাম, সুইটির সাথে হেঁটে হেঁটে স্কুলের ভিতরে যাচ্ছি। তবে অনেক ছেলে দেখলাম সুইটির দিকে তাকিয়ে আছে। বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে, তাকিয়ে থাকবে না কেন? তবে সবকিছু রেখে আমাকে কেন যে সুইটি বলির পাঠা বানালো, এটাই আমি বুঝলাম না। ভর্তির কার্যক্রম শেষ করতেই সুইটি মাইকে বলল, তুমি এখন গিয়ে একটা ক্লাস করো আর সকলের সাথে একটু পরিচিত হয়ে নাও। আমি একটু স্যারের সাথে কথা বলি, আর আমরা তোমার জন্য অপেক্ষা করব। মাই ক্লাসে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, আগে তুই বাসায় চল, এরপরে তোরে মজা দেখাচ্ছি। মেয়ে নিয়ে ঘোরা তাই না? মনে মনে বললাম, এই রে, ছোট বোনের কাছে ধরা খেয়ে গেলাম। মাই যাওয়ার পর সুইটি বলল, স্যার চলেন আমার সাথে, আমার বান্ধবীরা আপনার জন্য অপেক্ষা করছে। তবে ওরা কিন্তু খুব বদমাইশ, ওরা খুব বিরক্ত করবে আপনাকে। আমার দিকে তাকিয়ে শুধু এসব সহ্য করে নিবেন প্লিজ স্যার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো আগে গিয়ে দেখি। সুইটি আমাকে নিয়ে মাঠের এক কোনায় নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে প্রেমের অভিনয় করতে এসে আজকে যে আমার 12টা বেজে যাবে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। সুইটি মেয়েগুলোর সামনে গিয়ে আমার হাত জড়িয়ে ধরে বলল, তোরা না আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিলি, আজকে দেখ আমি নাকি কোনো ছেলেকে পটাতে পারবো না, কোনো ছেলের সাথে আমি প্রেম করতে পারবো না। আজকে ওকে তোরা সবাই দেখ, তোদের তো আবার নজর ভালো না, দেখিস আবার আমার বয়ফ্রেন্ডের উপর কিয়াস খাবি না। খুব কষ্ট করে ওকে পটিয়েছি। আমার বয়ফ্রেন্ড আবার প্রতিদিন জিম করে, ওর কতটা যে কিউট
এটা শুধু আমি জানি। শুধু তোদের জন্য আজকে আমরা নিজেরা নিজেদের প্রকাশ করলাম, নইলে আমি গোপনে আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতাম। এই কথা বলার পর মেয়েগুলো সুইটিকে সরিয়ে আমার চারপাশে গোল গোল করে ঘুরতে লাগলো। একটা মেয়ে তো আমার গাল টেনে বলল, ইস সুইটি, তোর বয়ফ্রেন্ড কতটা কিউট, ওর চোখগুলো কি সুন্দর, শার্টের ভিতরে কি সুন্দর বডি, কাপড় ইন করে একটু স্টাইল ধরলে আমরা সবাই ওর উপর ক্রাশ খাবো। সত্যি তোর বয়ফ্রেন্ডের প্রশংসা করতে হবে। সুইটি ওর সকল বান্ধবীদের সরিয়ে বলল, এই তোরা সবাই দূরে যা, ওকে ধরে ওরে তোরা অপবিত্র করিস না, আমার একমাত্র কিউট গুলুমুলু বয়ফ্রেন্ড, খুব ভালোবাসি ওকে আমি। একটা মেয়ে তো বলেই ফেললো, তা তুই দুলাভাইকে শিখিয়ে আনলি যে আমাদের সাথে কথা বলবে না? কই আমাদের নতুন দুলাভাই আমাদের সাথে একটু মজা করবে? তা না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোন রবট তুই ধরে নিয়ে আসলি না তো আবার? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওদের কথা শুনছিলাম, তবে এখন মনে হচ্ছে আমাকে কিছু বলার দরকার। ওরা একাই শুধু আমার সাথে মজা নিচ্ছে। আর ঠিকই তো বললো, আমি রবটের মতো দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। তবে সুইটিকে যখন চিকন সুরে কথা বলতে দেখি তখন ওর কণ্ঠটা খুব মিষ্টি হয়ে যায়। ভাবলাম আমি একটু ট্রাই করি। আমি কণ্ঠটা চিকন করে খুব নম্র ভদ্র করে বললাম, তা আমার প্রাণপ্রিয় শালীরা, আপনারা কেমন আছেন? একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, ইস কি সুন্দর কণ্ঠ। মামা, আমি ওর কথা শুনে মরে যাব। ওকে আর কথা বলতে বলিস না, গুলি ছাড়াই আমাদের দুলাভাই কথার মাঝে আমাদের মেরে ফেলবে। সুইটি, সত্যি আমাদের সবার থেকে তুই বেস্ট একটা বয়ফ্রেন্ড পেলি। কি বলবো তোরে? মেয়েটার কথা শুনে আমি আবার একই সুরে বললাম, মানুষকে সৌন্দর্যের সাথে তুলনা করবেন না, তবে যদি মানুষের ভিতরে কিছু সৌন্দর্য হয়ে থাকে তাহলে সেটা হলো মানুষের মন। আর এর প্রমাণ দিয়ে গেল লাইলি আর মজনু। ওদের চেহারা কিন্তু দেখতে এতটাও সুন্দর ছিল না, কিন্তু ওরা ভালোবাসার মায়ায় পড়ে এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে তাদের কাছে মনে হতো সবার ঊর্ধ্বে ভালোবাসা, এরপর অন্য কিছু। আর ভালোবাসার মাঝে চেহারার সৌন্দর্য কিছুই না। এজন্য আমি তোমাদের সব সময় বলি, চোখের মায়ায় পড়েছি আমি, রূপের আগুনে কয়লা, ভালোবাসা দিবাও গো আমার প্রাণপ্রিয় রুনা রাইলা। আমার কথা শুনে একটা মেয়ে মাটিতে ধপ করে পড়ে গেল। নিচে পড়ে মেয়েটা চোখ থেকে চশমা খুলে বলল, তোর বয়ফ্রেন্ড এইসব কি শোনালো রে? আমি তো পাগল হয়ে গেছি ওর কথা শুনে। কথা দিয়ে জাদু করে নিল তোর বয়ফ্রেন্ড। এত কিউট একটা বয়ফ্রেন্ড তোর, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। মরে যাব আর কিছুক্ষণ যদি এইসব কথা বলে। মনে হচ্ছে জানো, ওনার কথাগুলো শুনে বুকের বাম পাশে তীরের মতো বিঁধলো। আমি নিচে বসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, তা উপরে উঠতে পারবেন নাকি আমাকে সাহায্য করতে হবে? মেয়েটা আমার হাত ধরে বলল, সত্যি আপনি আমাকে উপরে তুলতে সাহায্য করবেন? এরই মাঝে সুইটি চোখ লাল করে বলল, এই একদম সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোরা কেউ টানাটানি করবি না। আমার সোনা মোনা লক্ষ্মী বাবুটা, অনেক ভালোবাসি আমি তোমাকে। এখন আমি ওকে বাসায় দিয়ে আসি, তোদের কাছে আর ওকে রাখা যাবে না। পরে তোরা যদি ওর প্রেমে পড়ে যাস ভয় হয় আমার। ওর বান্ধবীরা বলল, দুলা ভাই আবার কখন আমাদের দেখা হবে? সুইটি বলে দিল, আর দেখা করতে হবে না, চলো তুমি। এরই মাঝে আমার বোন চলে আসলো। গাড়িতে বসার পর সুইটি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না আমি আবার কি করেছি, আমাকে এভাবে তাকিয়ে দেখছে কেন? আমাকে তো বলা হয়েছে যে আমি যেন ওর সাথে প্রেমের অভিনয় করি, আর আমি তো সেটাই করলাম। ভুল কিছু তো আর করি নাই। কি জানি এই মেয়ের মাথায় আবার কি চলছে, প্রেমের অভিনয় না করলেও আবার মন খারাপ করতো। তখনও যা বললো তাই করলাম, এজন্য আবার আমার উপর রাগ দেখাচ্ছে। বাসার সামনে গাড়ি থেকে নামতেই সুইটি রাগ দেখিয়ে বলল, শুধু আজকে বাসায় আছেন, মজা দেখাচ্ছি আপনাকে। এই কথা বলেই ও চোখ মুখ লাল করে চলে গেল। বুঝলাম না বাবা, আমি অপরাধটা কোন জায়গায় করছি? বাসার ভিতরে যেতেই মাহি এক এক করে আম্মুকে সবকিছু বলল। এখন মনে হচ্ছে বাসায় এসেও বড় বিপদে পড়লাম। মাহির কথা শুনে আম্মু বলল, কিরে বাবা, তোর বোন যা বলল সবকিছু কি সত্যি? আমি টেবিলে বসে বললাম, আম্মু খাবার দাও, খিদে পেয়েছে। আর তোমার মেয়ে কি কি বানিয়ে বলছে, তাই বলে কি সবকিছু সত্যি কথা হয়ে যাবে? মাহি বলল, দেখ ভাইয়া, আমার সাথে মিথ্যা কথা বলবি না, আমি কিন্তু সবকিছু দেখেছি। আমি বললাম, তোর তো মাথা খারাপ হয়ে গেছে, সুইটি আমার ছাত্রী, ও তোর সমবয়সী, আর তুই কি সব উল্টাপাল্টা কথা চিন্তা করিস? আম্মু টেবিলে খাবার দিতে দিতে বলল, বাবা আমরা এখানে বাঁচার জন্য লড়াই করতে এসেছি। এই দুনিয়াটা খুব কঠিন, যাদের টাকা পয়সা আছে তারা রং তামাশা করে দিন পার করে, কিন্তু আমাদের এত টাকাও নাই যে আমরা রং তামাশা করে দিন পার করে দিব। একদিন কাজ না করলে আমাদের সবার না খেয়ে থাকতে হবে। এই পৃথিবীতে গরিবের কোনো দাম নেই। পৃথিবীর সকল মানুষের রক্ত কিন্তু লাল, দেখতে আমরা মানুষ, কিন্তু এর ভিতরে একটু ভেদাভেদ দিয়েছে, যে কেউ হলো ধনী আবার কেউ গরিব। আমি বললাম, তোমার কথা বুঝেছি আম্মু, আমি যদি এতই মেয়ে নিয়ে ঘুরতাম তাহলে আমি আমার খালাতো বোনকে বিয়ে করতাম না বলো?
শুধু তোমাদের কথা চিন্তা করে আমি এই শহরে আসছি। আর তোমার মেয়ে যার কথা বললো, ও আমার ছাত্রী। ওর সাথে গিয়েছি কারণ তোমার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য। আমি তো এত কিছু এই শহরে চিনি না। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল সে যাই হোক, আমি জানি আমার ছেলে কতটা ভালো। এখন চুপচাপ খেয়ে নে। খাওয়া শেষ হতেই অচেনা নাম্বার থেকে একটা কল এলো। আমি আনমনে ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে চিনা জানা একটা কণ্ঠস্বর বলল, বাবা এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? আমাকে বিয়ে করবি না তা আমি মানলাম, তাই বলে আমাকে ভুলে যাবি? আমি বললাম, ও ফারিয়া তুই, তা কেমন আছিস বল শুনি। ফারিয়া বলল, আমার খবর নিয়ে কি তোর আর লাভ আছে? তোর বাসার ঠিকানা দে, আমি এসে কয়েকদিন থেকে যাই। আমি বললাম, বাবা বোন তুই তো খুব সুন্দর কথা বললি। আর আমাকে কি কুকুরে কামড় দিয়েছে যে আমি তোরে আমার বাসার ঠিকানা দিব? আমার পিছনে পড়ে না থেকে ভালো কোনো ছেলে দেখে তুই বরং বিয়ে করে নে। আমার আশা কখনো করিস না তুই। তোর মতো মেয়েকে বিয়ে করলে শুধু ফরজ কাজ আদায় হবে, কিন্তু তোর দ্বারা কখনো কোনোদিন সংসার হবে না। আমার তো মনে হয় তুই বিয়ের পর একটা বাচ্চাও ঠিক মতো সামলাতে পারবি না। ফোন রাখ। ফারিয়া বলল, এত বড় কথা আমাকে তুই বলতে পারলি? আর সবার মন মানসিকতা কি সবসময় এক থাকে? এমনও তো হতে পারে আমি বিয়ের পর নিজেকে চেঞ্জ করে ফেলতে পারি। কেন এমন কিছু তুই চিন্তা করিস আমাকে বল। আমি বললাম, ধুর ফাও কথা বলিস না তো, তোর মতো সময় আমার নাই। ফোন রাখ। আর আমি বলছি না আমাকে কখনো কল দিবি না। একবার ব্লক করার পরেও অন্য নম্বর দিয়ে আমাকে কল দিলি কেন? তারা সিমটাই ভেঙে ফেলবো। ফারিয়া বলল, এসব করার কোনো দরকার নাই, কোনো কিছু করিস না প্লিজ। আমি তোরে কখনো বিরক্ত করব না, খালাতো বোন হয়ে কথা বলবো তোর সাথে। ব্লকটা কেটে দিস প্লিজ। আমি বললাম, পাক্কা তো বলবি নাকি? ফারিয়া বলল, আমি বললাম, আচ্ছা এখন বাই, আমার কাজ আছে। আমি কল কেটে দিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে মনটা একটু হালকা করি। কেন জানো আমার কাছে আজকে কোনো কিছুই ভালো লাগছে না। বসে থাকতে বা কারই ভালো লাগে? দেখি সুইটিকে তো বলছি একটা চাকরির কথা, ও আবার কি করে কি জানি। তবে আমি নিজ চোখে দেখলাম সুইটি আমার জন্য যা করেছে, এতে মনে হয় আমি ধরেই নিলাম যে আমার চাকরি হয়েই গেছে। তবে আজকে আমার খবর আছে, আমি জানি সুইটি আমার ওপর খুব রেগে আছে। কি মিয়া, তোমাকে তো চিনতে পারলাম না। ছাদের দরজার সামনে আমার সমবয়সী একটা ছেলে এই কথা বলল। ছেলেটার কথা শুনে আমি বললাম, জি ভাই, আমি এই বাসায় নতুন এসেছি, এজন্য হয়তো আমাকে আগে দেখেন নাই। ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে বলল, ও এই কথা, আমি বাড়িওয়ালার ছেলে আবির, তোমার নাম? আমি বললাম, জি ভাই, ছোট করে যদি বলি আমি তাহলে রিফাত, ওইটাই আমার নাম। আবির পকেট থেকে সিগারেট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এইসব খাওয়া হয়তো? আমি বললাম, না ভাই, আমি এসব খাই না। আবির বলল, ও আচ্ছা ঠিক আছে, তবে ভাই বলতে হবে না, যেহেতু আমরা সমবয়সী এজন্য আমার নাম ধরেই বলতে পারো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন আপনি থাকেন, আমি নিচে যাই, আমার একটু কাজ আছে। আবির বলল, ওকে ঠিক আছে যাও। ছাদ থেকে নিচে নেমে গেলাম। এখন গিয়ে এক ঘুম দিতে হবে, এজন্য রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। এখন আবার সুইটিকে পড়াতে যেতে হবে। বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। আর কিছুক্ষণের ভিতরে ওদের বাসার সামনে চলে গেলাম। দরজায় কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আন্টিকে সালাম দিয়ে ভিতরে গেলাম। ভিতরে আঙ্কেল সোফায় বসে টিভি দেখতেছিলেন। আমাকে দেখে বলল, বাবা বসো এখানে, তোমার সাথে কথা আছে। আমি আঙ্কেলের থেকে একটু দূরে বসে বললাম, জি আঙ্কেল বলেন। আঙ্কেল এবার আমার দিকে নজর দিয়ে বলল, আমার মেয়ে বলল তোমার নাকি একটা চাকরির দরকার। আমি বললাম, দরকার তো ছিল আঙ্কেল, অনেকদিন হলো বাসায় বেকার বসে আছি। পড়াশোনা তো করলাম ঠিক আছে, তবে আমাদের তো মামু খালু আর টাকা পয়সা নাই যে আমাদের চাকরি হবে। আঙ্কেল বলল, বুঝলাম তোমার কথা, তবে চাকরি পেয়ে সবকিছু ভুলে যাবে না তো আবার, যদি পরে আমার মেয়েকে পড়াতে না আসো। আমি বললাম, ছিছি কি বলেন আঙ্কেল, আমরা গ্রাম অঞ্চলের পোলাপান, একবার যে আমাদের বিপদের সময় এগিয়ে আসে তার জন্য তো আমরা জানও দিতে সবসময় প্রস্তুত থাকি। আর এই নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না, সুইটিকে পাশ করানোর দায়িত্ব আমার। আমি ওকে স্কুলে টপ লেভেলে ছাত্রী বানাবো, আপনি এত চিন্তা করবেন না, ওর দায়িত্ব আমি নিলাম। আশা করি আপনি হতাশ হবেন না আঙ্কেল। আমার কথা শুনে আঙ্কেল একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি তোমাকে দেখে আগেই বুঝেছি তুমি কতটা ভালো একটা ছেলে। চাকরি নিয়ে তুমি কোনো চিন্তা করিও না, আগামীকাল রেডি হয়ে প্লাস এই ঠিকানায় চলে যাবে। ওইটা আমার বেস্ট ফ্রেন্ডের অফিস। ইন্টারভিউ দিতে গিয়ে শুধু আমার নাম বলবে যে আমি তোমাকে পাঠিয়েছি, তাহলেই হবে, আর কিছু করতে হবে না তোমাকে। আমি তোমার কথা বলে রাখবো। আমি বললাম, আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই। তবে আঙ্কেল আমার বাবা নেই এই পৃথিবীতে, কিন্তু এখন আপনি আমার বাবার কাজটা করলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আঙ্কেল বলল, থাক এইসব কথা ছাড়ো, এখন যাও, হয়তো আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে উপরে চলে গেলাম।
কিন্তু আজকে তো আমি পিচ্চিকে দেখলাম না। পিচ্চি থাকলেই তো আমাকে দুলাভাই দুলাভাই ডাকা শুরু করতো। পিচ্চির মুখ থেকে দুলাভাই ডাক শুনতে বেশ ভালোই লাগে। সুইটির রুমের দরজা খুলে ভিতরে ঢুকবো, তখন দেখলাম উপরে একটা ঝাড়ু টাঙিয়ে রেখেছে। এই মেরেছে আজকে, এখানে আবার ঝাড়ু কেন? মাঝে মাঝে আম্মু যখন খুব বেশি রাগ হতো তখন ঝাড়ু দিয়ে মারতো আমাকে, আর আজকে সেই ঝাড়ু মাথার উপরে দেখলাম। মানুষ বলে তোর কপালে শনি আছে, আর এখন দেখি আমার কপালে ঝাড়ু আছে। সুইটি কি পাগল হয়েছে নাকি আবার? কিন্তু ওকে তো রুমের ভিতরে দেখছি না। সুইটি আবার কোথায় গেল? এখন যদি ঝাড়ু সরিয়ে ভিতরে যাই তাহলে ও আমাকে নিয়ে মজা করবে। এর থেকে নিচে গিয়ে দেখি ও কোথায় আছে। এই কথা বলে চলে যাব, তখন ওয়াশরুম থেকে পানির শব্দ এলো। বুঝলাম যে ও ভিতরে আছে। বলতে না বলতেই সুইটি একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ওকে দেখে তো আমি চোখ বড় বড় করে ফেললাম। বিশ্বাস করেন ভাই, আমি আমার জীবনে কোনো মেয়েকে এমন অবস্থায় দেখি নাই। আমার মাথাটা যেন সুইটিকে দেখে ঘুরতে লাগলো। দরজার কাছে আমি দাঁড়ানো দেখে সুইটি একটা হাসি দিল, হাসি দিয়ে আবার ভিতরে ঢুকে গেল। একটা সুন্দরী মেয়েকে এমনিই তো সামনে দেখলে কতটা ভালো লাগে, এর উপরে টাওয়াল পরা অবস্থায় দেখছি। বিশ্বাস করেন ভাই, ওকে কাছাকাছি টাওয়াল পরা অবস্থায় দেখে আমি নিজেকে নিজের ভিতরেই ধরে রাখতে পারলাম না। ওর এত সৌন্দর্য দেখে আমার অনুমতি ছাড়াই শরীরের ভিতর থেকে আমার মন বের হয়ে সুইটির কাছে চলে গেল। একটা মানুষকে কিছু না বলে যদি তার বুকে তীর ছোড়া হয় তাহলে মনে হয় যেন তার কলিজা ফেটে যাচ্ছে। আজকে সুইটিকে দেখেও আমার ঠিক একই অবস্থা হয়েছে। যতই ওকে আমি কাছ থেকে দেখি ততই যেন আমি ওর জন্য পাগল হয়ে যাই। এর মাঝে আবার ওয়াশরুমের দরজা খুলে সুইটি বের হয়ে আসলো। এবারও লাল রঙের একটা জামা পরেছে। আমাকে দরজার সামনে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি স্যার, আপনাকে কি আবার সেই দিনের মতো আমন্ত্রণ করে ভিতরে আনতে হবে? আমি হাত দিয়ে ইশারা করে বললাম, উপরের জিনিসটা যদি না সরাও তাহলে আমি ভিতরে কিভাবে আসবো? সুইটি আমার কথা উপেক্ষা করে ও আরো আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে লাগলো। আমি আবার বললাম, আমি কি চলে যাব? আর আমি চলে গেলে তুমি বুঝি খুব খুশি হবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে চলেই যাই, তুমি থাকো। এবার আমার কথা শুনে সুইটি আমার সামনে এসে দরজার সামনে থেকে ঝাড়ু সরিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাছে আসছেন কেন? যান না আমার বান্ধবীদের পড়িয়ে আসুন। আমি বললাম, ফালতু কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো, এমনি কালকে তোমাকে পড়াতে পারিনি। সুইটি বলল, আমার মন বললে আমি পড়বো, নইলে নাই। আমি বললাম, ও তাই নাকি, দাঁড়াও আন্টিকে ডেকে এই কথা বলছি। মুহূর্তের ভিতরেই সুইটি আমার কথা শুনে টেবিলের সামনে বসে গেল। মনে মনে বললাম, ওর পাগলামো দেখতে আমার বেশ ভালোই লাগে। একবার হাসে, আবার মুহূর্তের ভিতরেই রেগে যায়। বুঝি না ওকে আমি। সুইটি মাত্র গোসল করে এসেছে, ওর শরীর থেকে এক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কি বলবো, আমাকে বসে থাকতে দিচ্ছে না, আমাকে তো পাগল বানিয়ে দিচ্ছে। আমার সবচেয়ে ভালো লাগে মেয়েদের চুলের গন্ধ। যদি একটা মেয়ে গোসল করে বসে থাকে তাহলে তার চুল থেকে এমন এক ঘ্রাণ বের হয়, মন চাই ওই মেয়ের জন্য সবকিছু কুরবানি দিতে। উপরওয়ালা মেয়েদের এত কিছু দিয়েছে, তোদের একটু ভালোবাসার জন্য আমরা কত কিছুই না করি। হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে সুইটি কান্না করতে লাগলো। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সুইটির কান্না দেখে আমার কলিজা ছিদ্র হয়ে গেল। আমি তো আবার কোনো ভুল করলাম না তো? কিসের জন্য কান্না করছে? আমি ওর হাত ধরে বললাম, সুইটি তোমার কি হয়েছে আমাকে বলো। কেউ কি তোমাকে মেরেছে নাকি কেউ তোমাকে কিছু বলেছে? যদি আন্টি কিছু বলে থাকে তো আমাকে বলো, বিষয়টা আমি দেখতেছি। তাও তুমি প্লিজ কান্না করিও না। সুইটি আমার হাত ঝাঁকি দিয়ে সরিয়ে বলল, ছাড়েন স্যার, আপনি আমার হাত ধরবেন না। তখন আমার বান্ধবীদের সাথে কি মধুর ভাষায় কথা বলছিলেন। কই, আমার সাথে তো একদিন এইভাবে কথা বলেন নাই। আমি আপনার জন্য এত কিছু করলাম, একদিন তো আমার সাথে ভালো করে পর্যন্ত কথা বলেন নাই। আমি কি বড় কোনো অপরাধ করে ফেলেছি? আমি বললাম, হাই রে পাগল মেয়ে, এজন্য কি কান্না করা লাগে? আগে তুমি কান্না বন্ধ করো বলছি। আমার কথা শুনে সুইটি চোখের পানি মুছে বলল, বলেন। আমি আবার ওর হাত ধরে বললাম, আমাকে ভালোবাসার অভিনয় করতে তুমি বলছো না বলো? সুইটি বলল, বলছি তো। তাই বলে কি ওদের সামনে এভাবে কথা বলতে হবে? আমি বললাম, তোমার বান্ধবীরা আমাকে রোবট বলছিল, আর আমি যদি ওদের সাথে রোমান্টিক ভাবে কথা না বলতাম তাহলে ওরা তোমাকে বলতো যে সুইটি তোর বয়ফ্রেন্ড কিরকম যেন আনরোমান্টিক, কেমন যেন ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে, কথা বলে না। আমি ওদের সাথে রোমান্টিক ভাবে কথা বললাম কারণ ওরা যেন বুঝতে পারে আমি কতটা রোমান্টিক একটা ছেলে, আর ওরা বুঝবে যে আমি তোমার সাথে কতটা রোমান্টিক ভাবে সময় কাটাই। দেখছো না তখন সবাই আমার সাথে কিরকম ব্যবহার করছে? ওরা বুঝছে তুমি কতটা রোমান্টিক একটা বয়ফ্রেন্ড পেয়েছো। এইসব কিছু তো তোমার জন্য করেছি, তুমি এইসব না বুঝে কান্না করা শুরু করছো।
সুইটি বলল, সবকিছু বুঝলাম স্যার, কিন্তু আমার সাথে তো একদিন ওইভাবে কথা বলেন নাই। আমি বললাম, আরে পাকলি মেয়ে, আমি তো তোমাকে প্রতিদিন পড়াতে আসবো, তোমার সাথে কত কিছু বলবো, ওদের সামনে কি প্রতিদিন যাব বলো? সুইটি বলল, ও তাই তো, আমি তো এইসব কথা আগে চিন্তা করি নাই। যাক বাবা, ওর মনটা তো ভালো করতে পেরেছি। ওর কান্না দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তবে ওকে কান্না করতে দেখে আমার এতটা খারাপ লাগছিল কেন? হয়তো ও আমার ছাত্রী, এজন্য খারাপ লাগছিল। আমি বুঝলাম না সুইটির দিকে আমার মন বারবার চলে যায় কেন। আর এইরকম একটা কিউট মেয়েকে দেখে কার ভালো লাগবে না? কিন্তু আমার মাথায় একটা কথা সব সময় রাখতে হবে, যে আমি এখানে সুইটিকে পড়াতে আসছি, আর কখনো এই বাড়ির বদনাম যাতে না হয়, আমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আঙ্কেল আমাকে কতটা সাহায্য করেছে, কখনো উল্টাপাল্টা কিছু চিন্তা করা যাবে না। আমি একটা বই হাতে নিয়ে বললাম, তো এখন তোমার মন ভালো হয়েছে তো? সুইটি বলল, স্যার কিছুটা। আমি বললাম, এখন পড়ো, তারপর মনটা আরো ভালো হবে। সুইটিকে পড়ানো শেষ হতেই আমি ওকে বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার কারণে হয়তো আমি একটা চাকরি। সুইটি বলল, প্লিজ স্যার, এভাবে বলবেন না, আর এটা তো সামান্য একটা বিষয়, এর জন্য কিছু বলতে হবে না। আপনি যে মাঝে মাঝে কি করেন না স্যার? আমি বললাম, সুইটি শোনো। সুইটি বলল, স্যার বলেন। আমি বললাম, সাজলে তোমাকে খুব সুন্দর লাগে। মাঝে মাঝে আমি এটা বলি যে তোমার পাশে যদি কোনো পরীকে দাঁড় করানো হতো, তাহলে তোমাকে তার থেকেও বেশি সুন্দরী লাগতো। তুমি আমার ছাত্রী বলে বলতে পারি না, তোমার চেহারা সত্যি মারাত্মক সুন্দর। আমার মুখ থেকে তো এটাই শুনতে চেয়েছিলে, এখন তুমি খুশি তো? থাকো তুমি, আমি গেলাম। এই কথা বলে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। দরজার কাছে এসে পিছন ফিরে দেখি সুইটি মুস্কি মুস্কি হাসছে আর বলছে, ইস, উনি কি বলে গেল, আমার তো লজ্জা লাগছে। আমি হাসতে হাসতে নিচে চলে গেলাম। আঙ্কেলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। সকল কাগজপত্র রেডি করে ঘুমিয়ে গেলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।